brought to you by V-Guard. গণতন্ত্রের সবথেকে বড় উৎসব নির্বাচন। আমাদের দেশেও নির্বাচন হতে চলেছে। আগামী 19শে এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। মোট 7 দফায় ভোট হবে। আচ্ছা, আপনি যে ভোট দেন, সেই ভোটটা কি দেখে দেন? কোনো দলের মুখকে, মানে যেরকম বিজেপির মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তৃণমূল কংগ্রেসের মুখ মমতা ব্যানার্জি, তাদের দেখে ভোট দেন, নাকি তারা নির্বাচনে কি কি প্রতিশ্রুতি দিচ্ছে যে ক্ষমতায় আসলে আমরা এই কাজ করব তা দেখে? প্রতিটা নির্বাচনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ইস্তেহার বা ম্যানিফেস্টো। কংগ্রেসও ইস্তেহার প্রকাশ করেছে, বিজেপিও ইস্তেহার প্রকাশ করেছে। গত 6 এপ্রিল ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস, তার দিন কয়েক বাদে 14ই এপ্রিল ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। আমরা আজ এই ইস্তেহার নিয়েই আলোচনা করব। এই নির্বাচনে, লোকসভা নির্বাচনে ইস্তেহার কতটা গুরুত্বপূর্ণ এবং এই রাজনৈতিক দলগুলো যে ইস্তেহার দেয় তা কতটা বাস্তবায়িত বা ক্ষমতায় আসার পরে তারা কতটা পূরণ করতে পারে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। আমার সঙ্গে রয়েছেন সোমনাথ মিত্র। সোমনাথ দা, আমি প্রথমেই বলি যে কংগ্রেস আর বিজেপি দুজনেই ইস্তেহার প্রকাশ করেছে। কংগ্রেস তার ইস্তেহারের নাম দিয়েছে ন্যায়পত্র, সেখানে বিজেপি তার ইস্তেহারের নাম দিয়েছে সংকল্পপত্র। তো এই ইস্তেহারে মানে কংগ্রেস যেরকম বলেছে যে তাদের মূল 5টা ফোকাস, কৃষকদের কথা বলেছে, মহিলাদের কথা, যুব সমাজের কথা, শ্রমিকদের কথা। বিজেপিও কিন্তু এই 4টে পয়েন্টই কথা বলেছে। কংগ্রেস তার সঙ্গে একটা নতুন অ্যাড করেছে ন্যায়ের কথা। তো এই ইস্তেহারে ব্যাপারটা কি? সাধারণ মানুষ কি করে বুঝবে যে ইস্তেহার কি জিনিস? না, ইস্তেহার এটা প্রতি বছর মানে প্রত্যেকটা দল যখন যে সময় নির্বাচন হয় তারা একটা ইস্তেহার প্রকাশ করে এবং সেই ইস্তেহারের মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করে যে তারা আগামী দিন কিভাবে তারা পরিষেবা মানুষকে দেবে, সেইটা তো ইস্তেহারে এটা করে। কিন্তু যেটা বিষয় হচ্ছে যে কংগ্রেস ইস্তেহারের নাম দিচ্ছে ন্যায়পত্র আর বিজেপি দিচ্ছে সংকল্পপত্র। এই ন্যায় অধিকার, যে অধিকারে মানে কংগ্রেস শুধু ইস্তেহারে নয়, তাদের পদযাত্রা যখন ভারত জোড়ো ন্যায় যাত্রা, মানে এটা এই যে বিরোধীদের যে ডিমান্ডটাই একটা যে ন্যায়ের মানে অধিকার বুঝে নেওয়ার, এটা বিরোধীরা এই জায়গাটাকে প্রপার শব্দ, বিরোধীদের কথাই হলো যে দেশে এখন অন্যায় হচ্ছে তাই তারা ন্যায় আনতে চাইছে, এই প্রপার শব্দ একটা ব্যবহার করেছে। আবার উল্টো দিক থেকে যে দলটি 2014 সালে থেকে তার প্রতিশ্রুতি রেখেছে, সেটা 2019 সালে তার কিছুটা রূপায়ণ করতে পেরেছে, কিছুটা করতে পারেনি। 2019-এর পর থেকে আবার কিছুটা রূপায়ণ করতে পেরেছে। এরপর হচ্ছে তার সংকল্প। ওরা বিজেপি যেমন বারবার নরেন্দ্র মোদী বলছে যে আমরা মানে 5 বছরের জন্য না, আমরা 2047-এর জন্য আমরা মানে লক্ষ্যমাত্রা রাখছি। তাই তাদের কাছে হচ্ছে সংকল্পের এই যে শব্দ চয়নটা, এই সংকল্পটা তাদের কাছে মনে হয় যে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ তারা ব্যবহার করেছে। বিজেপির ইস্তেহার প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যে পয়েন্টগুলো তুলে ধরেছেন এই ইস্তেহারে, যে আগামী 5 বছর যদি বিজেপি ক্ষমতায় আসে তারা কি কি কাজ করবে, সেইটাই একবার এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমে প্রধানমন্ত্রী বলেছেন যে বিনামূল্যে যে রেশন দেওয়া হয় সেটা আগামী 5 বছরও জারি থাকবে। আবাস যোজনায় অলরেডি 4 কোটি বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে, আরও 3 কোটি বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এর আগে উজ্জ্বলা যোজনার কথা আমরা সকলেই জানি, সেখানে খুব কম খরচে মহিলাদের কাছে রান্নার গ্যাসের সুযোগ পৌঁছে দেওয়া হয়েছে। এবার প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন সস্তায় পাইপলাইনের মাধ্যমে বাড়িতে গ্যাস পৌঁছে দেওয়া হবে। আরও একটা বড় ঘোষণা, সেটা হলো আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এবার থেকে 70 যে কেউ আছেন, মানে তিনি নিম্নবিত্ত মানুষই হোক কি মধ্যবিত্ত মানুষই, সবাইকে আয়ুষ্মান যোজনার অধীনে প্রকল্পের সুবিধা দেওয়া হবে, যেখানে 5 লক্ষ টাকা অবধি স্বাস্থ্য বীমা পাবেন সবাই। আরও একটা বড় কথা হলো ইউনিফর্ম সিভিল কোডের কথা উল্লেখ করেছেন, অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি, যেটা উত্তরাখণ্ডে অলরেডি কার্যকর হয়েছে, এবার গোটা দেশেও কার্যকর করার কথা বলা হয়েছে। 70 वर्ष की आयु से ऊपर के हर बुजुर्ग को आयुष्मान योजना के दायरे में लाया जाएगा। 3 करोड़ और घर बनाने का संकल्प लेकर के आगे बढ़ेंगे। मोदी की गारंटी है कि मुफ्त राशन की योजना
आने वाले 5 साल तक जारी रहेगा। আচ্ছা সোমনাথ দা, এই যে বিজেপির ইস্তেহার নিয়ে যদি আমরা একটা বিস্তারিত আলোচনায় যাই, প্রধানমন্ত্রী বলেছেন যে আগামী 5 বছর আরো ফ্রিতে রেশন দেওয়া হবে। এটা তো হচ্ছে মানে একটা কথা, করোনা পিরিয়ডের থেকে শুরু হয়েছিল যে বিনামূল্যে রেশন দেওয়ার কথা। এই জায়গা থেকে কিন্তু কেন্দ্র সরকার কোনোভাবেই বন্ধ করেনি, এটা কন্টিনিউ করে গেছে। মানে একটা টাইম পর্যন্ত গিয়ে যখন বলেছিল যে 1 বছর দেওয়া হবে, 1 বছর শেষ হওয়ার পর তাকে সেটাকে এক্সটেন্ড করা হয়েছে। তা এইটাকে এবার ভোটের প্রতিশ্রুতি হিসাবে এটাকে ব্যবহার করা হচ্ছে যে আমরা যেভাবে করোনা পিরিয়ডের সময় কেন্দ্র সরকার দাঁড়িয়ে মানে পাশে ছিল, সেটা আমরা এটাকে আগামী দিন এটাকে কন্টিনিউ করবে। এটা একটা তো বোঝা যাচ্ছে বিজেপির একটা। আবার আবাস যোজনার কথাও দেখতে হবে, যেখানে অলরেডি 4 কোটি বাড়ি তৈরি হয়ে গেছে, আরো 3 কোটি বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা তো ঠিকই আছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জের বিষয়, কারণ পশ্চিমবঙ্গে এই আবাস যোজনা নিয়েই একটা হুলস্থুল ব্যাপার, আবাস যোজনার টাকা নাকি পাওয়া যায় না, দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করছেন যে সেই টাকা আটকে রেখেছে। হ্যাঁ, এবং নরেন্দ্র মোদী এখানে এসে মানে ক্যাম্পেইনের সময় বলেও দিয়েছে যে আমরা আগে দুর্নীতির জায়গাটাকে বন্ধ করি, তারপর আবাস যোজনার টাকা মানে সেটা পাবেই, কিন্তু দুর্নীতিটা আমরা আগে বন্ধ করতে চাই। মানে এই জায়গাটা এবারে হচ্ছে যে এই যখন আবার নরেন্দ্র মোদী সরকার বলছে যে আরও 3 কোটি বাড়ি তৈরি করে দেওয়া হবে, তা সেই জায়গাটা মানে যে আগামী দিন বাংলা যে এই সুবিধাটা পাবে এটাও বোঝা যাচ্ছে। তবে এটা চ্যালেঞ্জের দিকেও রয়েছে, কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টাকে ইস্যুও করবে যে একেই আমরা টাকা পাচ্ছি না, এখনো বলছে মানে যেভাবে বলে যে মমতা ব্যানার্জি বারবার বলে যে এটা জুমলা বলে, এইটা থাকবেই। এবার হেলথ কেয়ারের দিকেও আমাদের একটু নজর দিতে হবে, কারণ প্রত্যেক দেশে কোভিডের টাইমে বিশেষ করে আমাদের বুঝিয়ে দিয়ে গেছে যে দেশের স্বাস্থ্য ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ। সেইখানে এই আয়ুষ্মান ভারতে যে 70 সমস্ত ব্যক্তিদের যে ইনক্লুড করা হচ্ছে, এইটা নিয়ে একটুখানি যদি তুমি বিস্তারিত বলো। না, এটা তো দেশ জুড়ে আয়ুষ্মান ভারতের যে সুবিধাটা পাওয়া যাচ্ছে সব ঠিক আছে, কিন্তু এখানেও একটা বিষয় রয়েছে, এখানে পশ্চিমবঙ্গের মানুষ এই আয়ুষ্মান ভারতের সুবিধা পাচ্ছে না। কারণ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব তার স্বাস্থ্যসাথী একটা স্কিম রয়েছে, কিন্তু নরেন্দ্র মোদী বারবার এখানে এসে অভিযোগ করেছেন যে এখানে আমাদের কার্যকর করতে দেওয়া হচ্ছে না। আবার মমতা বন্দ্যোপাধ্যায়েরও এই বক্তব্য রয়েছে যে আমরা তো নাম পাঠিয়ে দিয়েছি, কোনো নেই, কিন্তু আমরা তার থেকেও যে আমরা সুবিধাটা দিচ্ছি স্বাস্থ্যসাথী কার্ড, তার থেকে মানে আয়ুষ্মান ভারতের প্রয়োজনই পড়বে না, এটা রয়েছে। কিন্তু আয়ুষ্মান ভারতের যাই সুযোগ সুবিধা এখানে কেন্দ্র সরকার দিয়ে থাকুক, আগামী দিন পশ্চিমবঙ্গের মানুষ কতটা পাচ্ছে সেটা বিজেপিকে সুনিশ্চিত করতে হবে। হ্যাঁ, সেই জায়গাটা কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয়, অন্তত বাংলার জন্য এটা রয়েছেই। আর একটা বিষয় হচ্ছে এখানে নরেন্দ্র মোদী সরকার আরেকটা যেটা আমরা শুনলাম যে দুর্নীতি নিয়ে বলেছে, উনি বলেছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান চালু থাকবে। মোদী যে এই সংকল্পপত্রে যেমন তাদের প্রতিশ্রুতি রেখেছে যে আরও দুর্নীতির বিষয়ে তারা কড়া পদক্ষেপ করবে, এবং নরেন্দ্র মোদী এটাকে বাংলায় এসে বলেই দিয়েছে যে মানে এই কেন্দ্রীয় এজেন্সি নিয়ে যতই যেভাবেই যা কিছু বলুক, হ্যাঁ, তাদের মানে দুর্নীতির বিষয়ে সরকার নিজের কাজ করবে। হ্যাঁ, আর মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে যতই সরব হোক, সেখানে কিন্তু নরেন্দ্র মোদী বলে দিচ্ছে যে না, আমরা কিন্তু এই বিষয়ে কোনোভাবে থামছি না, আমাদের কাজ যেভাবে চলছে সেইভাবেই চলবে। এটা একটা মানে দুর্নীতি নিয়ে মানে রয়েছেই। এবার আমাদের তাহলে নজর রাখতে হবে এই ইউনিফর্ম সিভিল কোডের বিষয়টাতেও। এটা হচ্ছে বিজেপির মানে মাস্টার স্ট্রোক হবে, কারণ হচ্ছে যে বিজেপির যে কোর আইডিওলজিক্যাল মানে ইস্যুগুলো ছিল যে এগুলোকে আমাদের করতে হবে, যেমন মধ্যে রাম মন্দির ছিল, 370 অবলুপ্তির বিষয় ছিল। হ্যাঁ, সেই জায়গায় করতে গেলে এনআরসি সিএ ছিল, এনআরসি তারা কিছুটা এগিয়েছে, কিন্তু সেখান থেকে থামতে হয়েছে। সেই জায়গায় ইউসিসি কিন্তু একটা ওদের কাছে মানে এই পরের যদি তারা ক্ষমতায় আসে তাহলে কিন্তু তাদের একটা বড় পদক্ষেপ হওয়ার জায়গায় রয়েছে। আর এর সঙ্গে রয়েছে এক দেশ এক নির্বাচন, অলরেডি কমিটি তৈরি হয়ে গেছে, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে, এবং তারা একটা সুপারিশও জমা দিয়েছেন 18,000 পাতার, এবং তারা বলেছে নাকি যে 2029-এর মধ্যেই
এক দেশ এক নির্বাচন করা সম্ভব হবে। কিন্তু সেক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের কথাও উল্লেখ করা হয়েছে সেই সুপারিশে। না সে ঠিক আছে, তার মানে এই যে তারা কি করবে, তারা আগামী 5 বছর কি করতে চাইছে সেটা তার সংকল্পপত্রে তারা একদম স্পষ্টভাবে উল্লেখ করেছে। এবং আমরা একটা জিনিস দেখেছি যে বিজেপির সংকল্পপত্রে যা উল্লেখ করা থাকে তার চেষ্টা মানে সেটা প্রতিফলিত যে হয়, এবং সেটা হয়তো সমালোচনা হতে পারে, বিতর্কিত হতে পারে, সেটা যাই হোক, মানুষ যখন একটা দলকে ক্ষমতায় নিয়ে আসছে, এত বড় একটা ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় নিয়ে আসছে, তার মানে মানুষও চাইছে যে ইস্তেহারে যা যা সংকল্প দেওয়া হচ্ছে সেগুলোকে সরকারের উপরেও একটা দায়িত্ব বর্তায় যে যা প্রতিশ্রুতি দিয়ে এসছে সেগুলো পূরণ করার। একদম, সেটা একটা বিষয়। এবার বিজেপি নিয়ে তো অনেক কথা হলো, এবার ওখানে কংগ্রেসে আসা যাক। কংগ্রেসও বিজেপির ইস্তেহার প্রকাশ করার 1 সপ্তাহ আগেই ইস্তেহার দিয়ে দিয়েছে। কংগ্রেস কি কি ইস্তেহারে বলেছে তা একবার দেখে নেওয়া যাক। ओरिजिनल रास्ता जो था वही हमारा रास्ता है। हम जनता के साथ जाकर मिलकर उनके लिए लड़ते हैं। ये जो मैनिफेस्टो बना है, ये मैनिफेस्टो कांग्रेस पार्टी ने नहीं बनाया है। ये मैनिफेस्टो हिंदुस्तान की जनता ने बनाया है। हमने सिर्फ इसको लिखा है, ठीक है, और हमने सिर्फ इसको लिखा है। जो किसानों ने हमें बताया, खारगे जी को बताया, मुझे बताया, बाकी नेताओं को बताया, वो हमने लिखा है। चाहे वो रोजगार की बात हो, चाहे वो कॉन्ट्रैक्ट लेबर की बात हो। আমরা কংগ্রেসের ইস্তেহারে কি কি বলা হয়েছে তা দেখলাম। এক্ষেত্রে সোমনাথ দা, প্রথমেই কংগ্রেস যে মূল পয়েন্টটা বলেছে সেটা হলো জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। এটা তো আমার মনে হয় বিজেপি বারবার বলেছে যে আমরা এটা খুব শীঘ্রই জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেবই, এবং সেখানে নির্বাচন হবে, সবকিছুই হবে। সুপ্রিম কোর্টও বলেছে যে সেপ্টেম্বরের মধ্যে জম্মু কাশ্মীরে এটা কংগ্রেসের কাছে অতটা বড় হয়তো ইস্যু তাদের ইস্তেহারে রাখতেই পারে, কারণ এটা তাদের একটা কৌশলী অবস্থানও যে আমরা এটার বিরোধিতা করছি, এটা আমরা চাইছিলাম না, এই যে তারা বিরোধিতা, এইটা তাদের ইস্তেহারের মানে জম্মু কাশ্মীরের একটা যে সেকশন রাখতে হয় সেখানে এক্ষেত্রে এটাও দেখতে হবে যে কংগ্রেস যেহেতু ইন্ডিয়া জোটে রয়েছে, আবার ইন্ডিয়া জোটের সদস্য হলো এই পিডিপি, মেহবুবা মুফতি, এদের সবার দলও একদমই, তাই এইটা তাদেরকে রাখতেই হতো। কিন্তু এইটা আমার মনে হয় না বিজেপি খুব বেশি কার্যকর, বিজেপি এটাকে প্রভাব ফেলতে পারবে। বিজেপি যেহেতু এটা প্রথম থেকে অমিত শাহ বলে এসেছে যে আমরা খুব শীঘ্রই, এবং সম্প্রতিও বলে এসেছে যে আমরা এটা হয়ে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না, এটা একটা বিষয়, এরপর কোনো অসুবিধা হবে না। কংগ্রেস আবার 30 লক্ষ সরকারি শূন্য পদে নিয়োগের কথাও বলেছে। কংগ্রেস এখানে একটা জিনিস মানে খুব ভালো তাদের মানে জোর দিয়েছে যে কর্মসংস্থানে জোর দিয়েছে। বিজেপির ক্ষেত্রেও বিভিন্ন বিষয়ে যে বিভিন্ন প্রকল্প এমন আনা হবে যাতে এমনিতেই চাকরি তৈরি হয়, কিন্তু কংগ্রেস পার্টিকুলারলি কংগ্রেস প্রথম থেকেই একটা বারবার বলে আসছে যে এই সরকারের ক্ষেত্রে নতুন বেকারত্ব বড় ইস্যু, বেকারত্ব বেড়েছে, নতুন কর্মসংস্থানের জায়গা কোথায়, তা এই জায়গাটায় মানে কংগ্রেস চেষ্টা করছে যে আমরা মানে বেকারত্বের ইয়ং প্রজন্মকে করে যে কর্মসংস্থানটাকে আমরা মানে সব থেকে বেশি জোর দেওয়া দরকার। এটা মানে কর্মসংস্থান কৃষি ক্ষেত্রটাও কংগ্রেস অনেক বেশি জোর দিয়েছে, হ্যাঁ, সেই জায়গাটাও আমাদের। আবার বিজেপি যেরকম আয়ুষ্মান ভারতের কথা বলেছে, কংগ্রেসও কিন্তু বলেছে যে রাজস্থান মডেলে যেরকম 25 লক্ষ টাকা অবধি ক্যাশলেস ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে, কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহলে তারা গোটা দেশে এই ব্যবস্থাটা চালু করবে। এটা ভালো, মানে এটা তাদের যদি রাজস্থান মডেল হলেও রাজস্থান করতে পারেনি, তা সেটা করতে পারলে খুবই ভালো, মানুষের কাছে পেয়ে থাকবে। আর যেটা সব থেকে বড় কথা যে 50% পর্যন্ত সংরক্ষণ তুলে নেওয়ার কথা, এইটা কিন্তু কংগ্রেসের যেমন আমরা বললাম যে কর্মসংস্থান একটা তাদের অবস্থান, মানে যে মুদ্রা ব্যাপার রয়েছে, এই জাতি সংরক্ষণের বিষয়টা তারা কিন্তু বারবার সওয়াল হয়েছে। কংগ্রেস নিজের ইস্তেহারেও উল্লেখ করেছে যে ক্ষমতায় আসলে জাতিভিত্তিক জনশুমারি হবে। এবং এই যখন আমরা দেখেছি ইন্ডিয়া জোট তৈরি হচ্ছে, নীতিশ কুমার যখন ইন্ডিয়া জোটের কাণ্ডারি হয়ে দাঁড়িয়েছে, তখন সেখানে বিহারে অলরেডি জাতিশুমারি হয়ে গেছে।
তারপর এখন আবার যখন নীতিশ পাল্টি খেলেন তখন আবার এটাকে নিয়ে চুপচাপ, কারণ বিজেপি এইটার বরাবরই বিরোধিতা করেছে যে এই জাতি সংরক্ষণ দিয়ে কিছু হবে না, যদি উন্নতি করতে হয়, মানুষের জীবনযাত্রার উন্নতি করতে হয়, তাহলে মানে দারিদ্র সীমা থেকে উত্তরণ করাটাই সব থেকে। এক্ষেত্রে এইটাও দেখতে হবে যে সুপ্রিম কোর্টও কিন্তু বলে দিয়েছিল যে 45% বা 50%-এর বেশি সংরক্ষণ একদমই থাকা উচিত না। আর সত্যি কথা বলতে গেলে আমাদের স্বাধীনতার এত বছর পরে এসে এখনো যদি সংরক্ষণ ইস্যুটা কি মানে থাকা উচিত, যে মানে এত চাকরি একটা মানে লিমিটেড সিট অন্য কারোর জন্য চলে যায় না, এখানে কি যোগ্যরা কিছুটা বঞ্চিত হয় না? না, সেটা তো হয়, অবশ্যই হয়। তার মানে এই নয় যে কেননা আমাদের দেশ এখনো অনেক দিক থেকে পিছিয়ে রয়েছে। আমাদের দেশে এখনো বর্ণ বৈষম্য, কাস্টের এখনো পর্যন্ত এরকমও দেখা গেছে যে স্কুলে দলিত ছাত্রদের এখনো নিগ্রহের শিকার হতে হচ্ছে। তা সংরক্ষণ অবশ্যই এখনো পর্যন্ত দরকার, কারণ আমাদের দেশ এখনো ওই জায়গায় পৌঁছে যায়নি যে সংরক্ষণের প্রয়োজন নেই। হ্যাঁ, কিন্তু কংগ্রেস যেটা চাইছে সেই জায়গা মানে পুরোপুরি সংরক্ষণের যে জায়গাটা, সেটা কতটা, যদি কোনো একটা লিমিট না থাকে তাহলে সেটাও তো একটা সমস্যার বিষয়। হ্যাঁ, সেইটা একটা কতটা কি করা যেতে পারে সেটা একটা বিষয় রয়েছে। কিন্তু সংরক্ষণ এখনো পর্যন্ত মনে হয় যে খুবই প্রয়োজন, কিন্তু 50% সীমা উঠিয়ে দেওয়াটা, সেটাতে কিন্তু একটা কি মানে কোন দিকে মানুষ কিভাবে রায় দেয় বা বোঝা যায়, এটা একটা তো বিষয় রয়েছে। আরও একটা বড় পয়েন্ট কংগ্রেস তুলেছে, সেটা হলো কেন্দ্রের আনা অগ্নিপথ প্রকল্প তারা তুলে নেবে যদি ক্ষমতায় আসে। এই অগ্নিপথ প্রকল্প নিয়ে কিন্তু প্রচুর বিতর্ক রয়েছে। এটা কংগ্রেস মানে বিজেপির যে নীতি বিরুদ্ধে যে কাজটা কংগ্রেস মনে করছে যে এইটা বিজেপি নীতি বিরুদ্ধে কাজ করেছে। যে সেনাবাহিনীর ক্ষমতাটা কিছুটা মানে সাধারণ ভীষণ, তাদের সেনাবাহিনীকে কিছুটা যেন মান কমিয়ে দেওয়া হয়েছে, সেনা হওয়ার জন্য যে একটা যোগ্যতার প্রয়োজন, বা এবং আরো একটা বড় ইস্যু যে বলছে দেশের নিরাপত্তার জন্য বিষয়টাকে, কিন্তু বিজেপি সরকার এটারও একটা পাল্টা তাদের যুক্তি আছে, তাদের মানে ইয়ং প্রজন্মকে আরো বেশি সেনায় নিয়োগ করানো, অনুপ্রাণিত করা, এবং এটি 4 বছরের মধ্যেই যে তাদের জীবনে সবকিছু শেষ হয়ে যাচ্ছে তা না, তারা আরো যারা এই মানে অগ্নিপথ প্রকল্প শেষ হওয়ার পরেও তো অনেকে চাকরি পান অনেক জায়গায়, বিভিন্ন সরকারি প্রকল্প, এই সরকারি চাকরিও পান। হ্যাঁ, তার মানে এটা আমাদের মানে এবার এই যে কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পটা অবলুপ্ত করে দেওয়ার যে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে, এটা মানুষ কিভাবে দেখে, কারণ আমরা দেখেছি বিহার, ইউপি এই এই জায়গাগুলোতে মানে প্রচুর আন্দোলন হয়েছে মানে বিরোধিতা করেছে। তাই বিহারে বা ইউপিতে এই বিষয়টা কিভাবে প্রভাব পড়ে সেটাও দেখার। কারণ লোকসভা নির্বাচনে কিন্তু বিহার এবং উত্তরপ্রদেশ, যেরকম বলা হয় যে উত্তরপ্রদেশ যার কেন্দ্রও তার, একদম। তাই এখানে অগ্নিপথ প্রকল্পটা এখানে ইস্যু হয় কিনা সেটাও দেখার। কংগ্রেস আর বিজেপির প্রতিশ্রুতি নিয়ে তো অনেক কথা হলো, কিন্তু শুধু প্রতিশ্রুতি শুনলেই তো চলবে না, কতটা তা বাস্তবায়ন সম্ভব সেই দিকটাও আমাদের দেখতে হবে। আর এখানে ট্র্যাক রেকর্ডের বিষয়টা আসছে, কংগ্রেস অনেক 10 বছর হয়ে গেছে ক্ষমতায় নেই, তাই বিজেপি যখন ক্ষমতায় রয়েছে তাদের ট্র্যাক রেকর্ডটা যদি আমরা একটুখানি দেখি যে 2014 সালে এবং 2019 সালে বিজেপি যা যা প্রতিশ্রুতি দিয়েছিল তা কতটা পূরণ করতে পেরেছে। 2014 সালের সবথেকে বড় তাদের প্রতিশ্রুতি হচ্ছে রাম মন্দির তৈরি করা, একদমই, এবং তারা 2024-এ দাঁড়িয়ে সেই প্রতিশ্রুতি পূরণ হয়েছে। হ্যাঁ, মানে 2014 সালের রাম মন্দির তৈরি করার প্রতিশ্রুতি তারা 5 বছরের লক্ষ্যমাত্রা দিয়েই করেছিল। এরকম নয় যে তারা জানে 2024 পর্যন্ত থাকবে, তা তো নয়। হ্যাঁ, কিন্তু সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করতে পারেনি, এটা একটা যেমন দিক বিরোধীরা বলতে পারে। আবার সেক্ষেত্রে তো বলতে হবে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা। আমি সেটাই আসছি যে 2024-এ কিন্তু সেটা করে দেখিয়েছে, এটা তাদের কাছে সাফল্য। এবার হচ্ছে যে এই মানে 2014 সালে যে তাদের এই প্রতিশ্রুতি রাখা, এবং তাতে যেহেতু মানে 50 বছর ধরে যে একটা রায় মানে একটা মামলা চলছে, সেই মামলাটা 5 বছরে সমাধান হয়ে যাবে এরকম একটা কঠিন ব্যাপার ছিল, কিন্তু 2014 থেকে 2019-এর মধ্যে একটা দিশা দেখা যাচ্ছিল যে এবার হয়তো কিছু একটা সমাধান হতে পারে। এই বিষয়টা কিন্তু মোদি
চেষ্টা করেছে তার মানে ইস্যুটাকে জিয়ে রাখতে, এবং তারা বিজেপি এটাকে বেনিফিটেরও হয়েছে 2019 সালে। একটা ইন্টারেস্টিং বিষয় ইপসা, মানে এই যে মানে ইস্তেহারে এই যে ইস্যুগুলোকে রাখা হয়েছে, এটা সত্যি কি ইম্প্যাক্ট পড়ে? রাম মন্দির একটা উৎকৃষ্ট উদাহরণ হতে পারে। যেমন 1989 যখন নির্বাচন হয়, তখন প্রথম রাম মন্দির ইস্যুটাকে ইস্তেহারে বিজেপি রেখেছিল, ঠিক আছে? মানে বিজেপি তৈরি হওয়ার পর 1984-এ ইলেকশন হয়, সেখানে 2টো আসন পেয়েছিল। 1989-এ যখন আমরা রেজাল্ট দেখলাম, তখন এটা হয়ে যায় 85, মানে 2 থেকে 85টা। হ্যাঁ, তার মানে এই যে রাম মন্দিরটা একটা ইস্যু ছিল তা না, ওই সময় কংগ্রেস বোফোর্স কেলেঙ্কারি বড় একটা ইস্যু ছিল। তা কিন্তু ফার্স্ট যে ইস্তেহারে যোগ করা হয় যে রাম মন্দির তারা তৈরি করবে, সেইটা আবার আরেকটু যদি আমরা এগিয়ে যাই, যে রাম মন্দির তারা কিন্তু প্রসেসে চলে এসেছিল। যেমন 2014 সালে তারা বলেছে যে আমরা রাম মন্দির তৈরি করবো, সে সুপ্রিম কোর্টে একটা ত্বরান্বিত হয়েছে। তেমনি 1990 সালে যখন এলকে আদবানি যখন রথযাত্রা বের করলো, তার প্রভাব আমরা দেখলাম 1991-এ ইলেকশানে। সেখানে দেখলাম যে আমরা যে 85 থেকে 120টা আসন পেয়ে গেল। মানে বিজেপির গ্রোথটা পুরো ওরকম ভাবে রাম মন্দির, কিছুটা বলা যেতে পারে যে রাম মন্দিরের উপর ভিত্তি করেই বিজেপির আসন সংখ্যা বেড়েছে। আরো একটা ধাপ আসি যে 1992-এ যখন বাবরি মসজিদ ডেমোলিশ হলো, হ্যাঁ, মানে রাম জন্মভূমির নিয়ে বাবরি মসজিদ এই সব বিতর্ক নিয়ে দেশ যখন উত্তাল, 1996-এ আমরা দেখলাম যে 161, সেই জায়গায় আবার যখন 1998-এ, কারণ 1996-এ সরকার স্টেবিলিটি থাকলো না, তারপর আবার ইলেকশন হলো, তখন দেখছি 182। মানে 90-এর দশকে রাম জন্মভূমি নিয়ে, রাম বিতর্ক নিয়ে যতই বিজেপি ব্যাপারটাকে হাওয়া লাগাতে পেরেছে, ততই বিজেপির হাতে ভোট পেয়েছে। 2014 সাল থেকে আবার সেই ট্রেন্ডটা দেখা গিয়েছে। 2014 সালে নরেন্দ্র মোদী মানে তার ইস্তেহারে রেখেছে রাম মন্দির তৈরির কথা, সেটা আমরা 2019-এ তার প্রতিফলিত একটা সার্টেন ভোট পেয়েছি। আরও অনেক কারণ থাকতে পারে, কিন্তু রাম মন্দির একটা অন্যতম ইস্যু, সেখানে 2019-এ দেখলাম। তাই এবার যখন রাম মন্দির তৈরি হয়ে গেছে, তাহলে 2024-এ বিজেপি একটু বেশি এক স্টেপ এগিয়ে থাকছেই, এটা বলা যেতেই পারে। এটা আর 2014-র ইস্তেহারের যখন কথা হচ্ছে, তখন সেক্ষেত্রে অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও কথা বলতে হয়। 2014 সালের ইস্তেহারেই উল্লেখ করা হয়েছিল যে দেশে অভিন্ন দেওয়ানি বিধি আনা হবে। হ্যাঁ, এবং সেই বিষয়টা এটাও আবার যেমন ওই রাম মন্দিরের মধ্যে যে 2014 থেকে 2019-এ করে উঠতে পারেনি, 2019-এও এই বিষয়টাকে রাখা হয়েছে, কিন্তু 2024-এর ঠিক আগে ফেব্রুয়ারিতে গিয়ে অভিন্ন উত্তরাখণ্ড সরকার চালু করলো, এক স্টেপ এগিয়ে গেল। উত্তরাখণ্ড, অসম সরকারও কিন্তু বলেছে যে উত্তরাখণ্ডে চালু হয়েছে, এই লোকসভা নির্বাচনটা মিটলেই আমাদের রাজ্যেও চালু করা হবে। ইউসিসি একটা অত্যন্ত বিতর্কিত একটা বিষয়, যেটা যদি আইনে পাস করে, এটা বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ, যে গোটা দেশকে কিভাবে এক ছাদের তলায় একই আইনে কিভাবে আনা যাবে। কারণ এখানে যেটা আমাদের দেখতে হবে যে আমাদের দেশ হচ্ছে ধর্মে হোক, সংস্কৃতিতে হোক, সব কিছুতে একটা আলাদা বৈচিত্র্য রয়েছে। তা মানে যদি উত্তর পূর্বের এক ধরনের তার বিভিন্ন ধর্মের এবং সংস্কৃতিতে বিভিন্ন আইনের রয়েছে, সে বিবাহ থেকে হোক, সম্পত্তির অধিকার হোক, সব কিছুতে আদিবাসীদের একটা আলাদা আইন রয়েছে, আবার সংখ্যালঘুদের একটা আইন রয়েছে, শিখদের একটা আইন রয়েছে। তো এই সব কিছুকে এক ছাদের তলায় করা, কারণ হচ্ছে যে 2014 সালের যে তারা তাদের ইস্তেহারে রেখেছে, 2019-এ সেইভাবে করে উঠতে পারেনি। 2024-এর ঠিক গোড়ায় মানে আমরা দেখতে পাচ্ছি যে একটা জায়গায় তারা একটা রাজ্যে পৌঁছেছে, কিন্তু গোটা দেশের করতে গেলে তার যে আইনটা কি হবে এখনো পর্যন্ত সেই ধারণা মানুষের কাছে নেই। সেইটা কিন্তু মানুষ মানে যেমন বিরোধীরা এটাকে আলাদাভাবে তাদের মতো করে একটা ন্যারেটিভ তৈরি করে তাদের নিজের দিকে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করতে পারে। যেহেতু ইউসিসি আইনটা স্পষ্ট তো কি হবে তারা ইস্তেহারে রাখছে, কিন্তু কিভাবে হবে কি সেটা ব্যাখ্যা নেই। এটা বিজেপির কাছে একটা কিন্তু ড্রব্যাকের জায়গা। আবার বিজেপি এটাকেও আবার করছে যে ইউসিসিতে
তারা মানে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে হোক, যে মহিলা, পুরুষ এবং নারীদের অধিকার এবং তার সমান অধিকার এবং তার আইনের মাধ্যম দিয়ে তাদেরকে অধিকার সংরক্ষিত করা, এটা কিন্তু বিজেপি আবার এই ন্যারেটিভটা তৈরি করে তাদের দিকে বোঝানোর চেষ্টা করছে ইউসিসি কতটা ফ্রুটফুল হতে পারে। কারণ হচ্ছে তারা বিজেপি অলরেডি 3 তালাক বিরোধী আইন এনেছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে একটা তাদের নিজেদের গ্রহণযোগ্যতা তৈরি করার চেষ্টা করছে। ইউসিসিটাকেও সেইভাবে তারা তাদের মতো করে তারা এটাকে চেষ্টা করছে। এবার 2014-এ যেরকম ইউসিসি আনা হয়েছিল সেটা 24-এ গিয়ে পূরণ হয়েছে। আরও একটা জিনিস কিন্তু ওই একইভাবে বিজেপির ইস্তাহারে 2014-এ ছিল, যেটা 2024-এ এসে পূরণ হয়েছে, সেটা হলো মহিলাদের 33% সংরক্ষণ। সংসদে এবং প্রত্যেকটি রাজ্যের বিধানসভায় মহিলাদের 33% সংরক্ষণ দেওয়ার কথা বলেছিল বিজেপি 2014 সালে, সেটা 2024 সালে এসে পূরণ হয়েছে। আরেকটা হচ্ছে যে কৃষকদের আয় দ্বিগুণ করা। এবার এইটা নিয়ে কিন্তু বিরোধীরা প্রচুর প্রশ্ন তুলেছে যে কোথায় কৃষকদের আয় বেড়েছে। একদম, এবং যেটা বিজেপি মানে একটা জিনিস দিচ্ছে যে ন্যূনতম তাদের যে 6,000 টাকা করে প্রতি বছরে যেটা, সেটা কৃষক সম্মান নিধি দিচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত এই প্রশ্নটা বারবার বিরোধীদের কাছে প্রশ্নটা রাখার চেষ্টা করছে যে হ্যাঁ, কোথায় কৃষকদের, এখানে এত বড় একটা কৃষক আন্দোলন হয়ে গেল, বিজেপি তার কৃষি আইনকে প্রত্যাহার করতে হলো। তাই কৃষকদের জন্য বিজেপির যে ইস্তেহারে যেটা রাখা 2014 সালে যেটা রেখেছে সেই অনুযায়ী 2024-এ তাদের ইস্তেহার সব কিছু নিয়ে একটা বিজেপির কাছে কিন্তু অস্বস্তির জায়গাও তৈরি হয়ে আছে কৃষকদের এই ক্ষেত্রে। আবার জম্মু কাশ্মীরের দিকটাতেও নজর রাখতে হবে। 2014 সালের ইস্তেহারে উল্লেখ করা হয়েছিল ক্ষমতায় আসলে বিজেপি জম্মু কাশ্মীর থেকে 370 অনুচ্ছেদ প্রত্যাহার করবে, অর্থাৎ জম্মু কাশ্মীর বিশেষ মর্যাদা হারাবে, তাকে সমান রাজ্যের মর্যাদা দেওয়া হবে। দেশের বাকি রাজ্যগুলো যেরকম যা যা আইন কানুন সেখানে রয়েছে, যে ব্যবস্থায় পরিচালিত হয়, জম্মু কাশ্মীরেও একই নিয়ম চালু হবে। জম্মু কাশ্মীরে অনুচ্ছেদ 370 প্রত্যাহার যে বিজেপি 2014 সালে এটাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে করবে, তারা 2019 সালের 5ই আগস্ট মানে এবং তোর ভোটের ইলেকশন জেতার ঠিক কিছু 1 মাস বাদেই বলা যেতে পারে, 1 মাস বাদেই সেটাকে তারা কার্যকর করে দিয়েছে। এটা সবথেকে বড় কথা হচ্ছে যে এই এত বোল্ড ডিসিশন, এটা বিজেপির মাস্টার স্ট্রোক বলতেই হবে। মানে এখানেই হচ্ছে বড় কথা যে বিজেপি হতে পারে যে এগুলো বিতর্কিত বিষয়, কিন্তু মানুষ ওরা ইস্তেহারে রেখেছে এবং মানুষ তাদেরকে ভোট দিয়েছে, সেই অনুযায়ী তারা মনে করছে যে এটা মানুষ চাইছে। এটা অমিত শাহ বারবার এই কথাটাকে বলেছে, রিপিট করেছে। তা যেটা মানে 370 অনুচ্ছেদটাকে এত বছর ধরে মানে কংগ্রেস সরকার এটা করতে পারিনি বা করতে পারিনি, এগুলো বিজেপি বারবার বলে যে আমরা করে দেখিয়েছি। কংগ্রেস সরকার অন্য অনেক কারণে করতে পারেনি। আবার কংগ্রেসের বক্তব্য হচ্ছে এটা তাদের অধিকারের মধ্যে পড়ে, যে তাদের বিশেষ অধিকারের মধ্যে পড়ে যে জম্মু কাশ্মীরের মানুষের জন্য। জম্মু কাশ্মীর বরাবরই একটা বিতর্কিত অংশ। এই বিষয়টা ছিল, এই বিতর্কিত জায়গাটাকে বিজেপি যেভাবে নিজেদের ইস্তেহারে রেখে এত বড় বোল্ড ডিসিশন নেওয়াটাও কিন্তু মানে আমার বক্তব্য হচ্ছে যে 2024-এ যদি এরকম আরও কোনো ইস্তেহারে তাদের প্রতিশ্রুতি রাখে, সেটা যে তারা করবেই, এই বিজেপি বোল্ড ডিসিশন নিতে পেছনের ডিসিশনগুলোকে, সিদ্ধান্তগুলোকে দেখেই বোঝা যায় যে বিজেপি ইস্তেহারে রাখা জিনিসগুলোকে কতটা করতে বদ্ধপরিকর। 2014-এর পরে যদি আমরা 2019-এর প্রতিশ্রুতির দিকে দেখি, তাহলে বিজেপির ইস্তেহারে সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা ছিল সেটা হলো সিএ, অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন। সেইটা কিন্তু চালু হয়েছে এই 2024 সালে এসে, একদম মার্চ মাসে, মানে যেখানে ইলেকশন ঘোষণা করা হবে ঠিক সেই সময়ে বিজেপি সরকার চালু করে দিল যে দেশে নাগরিকত্ব সংশোধনী আইন অবশেষে কার্যকর হচ্ছে। মানে বিজেপি আবার প্রমাণ করলো যে বিজেপি যে আইডিওলজিক্যাল ইস্যুগুলোকে নিয়ে তারা মানে যখন বিরোধী শিবিরে ছিল তখন সেই নিয়ে লড়াই করে যেত যে এইগুলো তাদের ডিমান্ড, সেখানে এই সিএটাকে কার্যকর করে দেওয়াটা তারা প্রমাণ করলো। প্রথম বিষয় হচ্ছে যে তারা ইস্তেহারে যেটা রেখেছে, হ্যাঁ সেটা 2014 সালে রেখেছে, 2019-এ তারা করেছে, সময় লেগেছে, কিন্তু তারা এটা করতে পেরেছে। যেটা বিজেপি বারবার যেটা বলে যে কংগ্রেস 70 বছরে অনেক কিছু প্রতিশ্রুতি যে করতে পারেনি, 70 বছরের উদাহরণ টানে, বিজেপি কিন্তু
10 বছরে কাজটা করে করে দেখিয়েছে। এবার এই সিএটা এবার ইম্প্যাক্ট, যেমন আমরা রাম মন্দিরের ক্ষেত্রে বললাম যে রাম মন্দির তৈরি করাতে পজিটিভ ইম্প্যাক্ট করতে পারে, সেরকম সিএটাও পজিটিভ ইম্প্যাক্ট পড়বে, বিশেষ করে তো বাংলায় তো পড়বেই সিএ। কেননা যেসব জায়গাগুলো উদ্বাস্তু যারা রয়েছে এবং বর্ডার এরিয়ার যে বেল্টগুলো রয়েছে সেখানে বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের জমি অনেকটাই তারা শক্ত, এবং সিএ তাদেরকে আরও এক ধাপ এগিয়ে রাখবে, অবশ্যই এগিয়ে। আবার নাগরিকত্ব নিয়ে তো অনেকের ভয়ও রয়েছে মনে, যে হয়তো এই যাদের কাছে এই সিএ কনসেপ্টটা ক্লিয়ার নয় তাদের মনে অনেকেই প্রশ্ন জাগছে যে আমার হয়তো কালকেই নাগরিকত্ব চলে যেতে পারে। সরকার যদি যেটা নিয়ে সুর উঠেছিল যে আমরা কাগজ দেখাবো না, এই কি কাগজ দেখাতে হবে বা কি করতে হবে এই বিষয়টা তো অনেকের কাছে স্পষ্ট না, তো এটা কি নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলতে পারে না? নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, এবং এটা বিরোধীরা ইস্যু করবে সিএটাকে দিয়ে, এবং এনআরসি, কারণ এনআরসিতে সত্যি এনআরসিতে আমরা অসমের এনআরসিতে দেখেছি যে অনেক মানে যারা এখানকার নাগরিক এবং অনেক হিন্দু বা অনেক সংখ্যালঘুদের যারা সত্যি করে তাদের কাগজপত্র রয়েছে তাদের নামও বাদ গেছে। এটা বিজেপির কাছে একটা শিক্ষা। কিন্তু সিএ নিয়ে যে বিরোধীরা যে বক্তব্যগুলো রাখছে এটা বিজেপির কাছেও চ্যালেঞ্জ, যে বিজেপি সেই ন্যারেটিভটাকে সরিয়ে দিয়ে তাদের বক্তব্য কিভাবে পেশ করবে, এবং এই মানে নির্বাচনে তো এই লড়াইটাই তো থাকবে, যে যেমন যেভাবে পারবে তাদের রণকৌশলে এইগুলোকে হাতিয়ার তৈরি করবে, তার পাল্টা কিভাবে বিজেপি সেটাকে ব্যবহার করবে সেটা তো থাকবেই অবশ্যই। আচ্ছা, এই বিজেপি নিয়ে অনেক কথা হলো, এবার একটুখানি কংগ্রেসের অংশে আসা যাক। কংগ্রেস যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো কতটা পূরণ করা সম্ভব? যেরকম বলেছে যে দরিদ্র মহিলাদের বছরে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে, বা এই স্বাস্থ্য প্রকল্প যে 25 লক্ষ টাকা অবধি স্বাস্থ্য বীমা করে দেওয়া হবে, LGBTQ+দের বিবাহের স্বীকৃতি দেওয়া হবে, এই একটা বিষয় বলেছে। কংগ্রেস যেগুলো রেখেছে অবশ্যই সেগুলো করতে পারলে মানুষের অনেক সুবিধা হবে। মানে ইশতেহারে রাখা বিষয়গুলোতে যদি মানুষের জন্য কাজের অনেক কিছু থাকে সেগুলো সুবিধা হবে, কিন্তু বড় প্রশ্ন হচ্ছে যে কংগ্রেস যদি বা আমরা তর্কের খাতিরে ধরে নিলাম ক্ষমতায় এলো, কংগ্রেস কি বিজেপির মতো এত বড় ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসতে পারবে? যদি না আসে, যদি জোট সরকার হয়, তাহলে কংগ্রেসের যে ম্যানিফেস্টোে যা যা আছে সেটা যে তার শরিকরা যে করতে পারবে সেটা কিন্তু মানে এই জোটে থাকার কারণে কিন্তু আরেকটা জিনিসও দেখতে হবে যে এই বছর লোকসভা নির্বাচনে কংগ্রেস সবথেকে কম আসনে প্রার্থী দিয়েছে, যেটা স্বাধীনতার পরে এই প্রথম ইতিহাসে এত কম সংখ্যক আসন, এবং কংগ্রেস সেটাতেও ব্যাখ্যা দিয়েছে যে শরিক দলেরা রয়েছে তাদের অনুরোধেই এত কম আসনে প্রার্থী দিয়েছে। এটা এই জন্যই বলছি যে আমরা যেমন ইউপিএ দেখেছি যে একটা কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে সিপিএম ওখান থেকে বেরিয়ে এলো, তাকে মানে সরকার বাঁচাতে মানে তাকে হিমশিম খেয়ে যেতে হয়েছে কংগ্রেসকে। তাই তাদের ম্যানিফেস্টোে যা দেওয়া আছে সেইগুলোকে পূরণ করতে গেলে কংগ্রেসের অনেক বড় চ্যালেঞ্জ থাকতেই পারে, কারণ হচ্ছে শরিক দলগুলো সব এক সহমত হবে না, কারণ রিজিওনাল পার্টিতে তাদের নিজস্ব স্বার্থ এর জন্য থাকতে হবে। তাই ইন্ডিয়া জোটের যদি এটা মানে ম্যানিফেস্টো হতো তাহলে আলাদা কথা, কিন্তু এখানে ইন্ডিয়া জোটের কোনো ম্যানিফেস্টো নয়, কারণ ইন্ডিয়া জোট নিজেরা যখন বলছে যে আমরা একসঙ্গে লড়াইটা দেশের হয়ে লড়বো, কিন্তু রিজিওনালের ক্ষেত্রে তারা আলাদা আলাদা লড়ছে। তাই ম্যানিফেস্টো কিন্তু এটা শুধুমাত্র কংগ্রেসে, তাই কংগ্রেস এটা কতটা কি করতে পারবে সেটা একটা বিষয় রয়েছে। বিজেপি কেন বোল্ড ডিসিশন নিতে পারছে? বিজেপির হাতে 2019-এ একাই 303টে আসন পেয়েছে, মানে তার সিদ্ধান্ত নিতে গেলে তার শরিকরা যদি কোনোভাবে বাধা দেয় বা তা বেঁকে বসে ফ্যাক্টর হয় না, ঠিক আছে। এইটা হচ্ছে ম্যানিফেস্টো, মানে শুধু প্রতিশ্রুতি দেওয়াই নয়, প্রতিশ্রুতি পূরণের জন্য কংগ্রেস ক্ষমতাটা যে দরকার সেটাও একটা বিষয় রয়েছে। আচ্ছা, বিজেপির ট্র্যাক রেকর্ড কিন্তু দেখেছি আমরা ম্যানিফেস্টোর ক্ষেত্রে। কংগ্রেসের যদি ট্র্যাক রেকর্ডের দিকে দেখি, কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় নেই কিন্তু বিভিন্ন রাজ্যে ক্ষমতায় রয়েছে, যেরকম কর্ণাটকে রয়েছে, হিমাচল প্রদেশে রয়েছে, তামিলনাড়ুতেও যে জোট সরকার রয়েছে, ডিএমকে যেখানে প্রধান ক্ষমতায়, সেখানেও শরিকি দল হিসেবে কংগ্রেস রয়েছে। এবার আমরা যদি কংগ্রেসের ট্র্যাক রেকর্ডের ক্ষেত্রে রিসেন্টলি কর্ণাটকের উদাহরণটাই ধরি আমি, সোমনাথ দা, সেখানে এই কংগ্রেস যখন ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় আসলে 200 ইউনিট অবধি ফ্রিতে ইলেকট্রিসিটি দেবে, দারিদ্র সীমার নিচে যারা রয়েছে তাদেরকে 10 কেজি করে চাল দেওয়া হবে, বেকার ভাতা দেওয়া হবে, মহিলাদের 2000 টাকা অবধি, যেরকম আমাদের এখানে রাজ্যে
এই লক্ষ্মীর ভান্ডার, সেরকম মতনই কংগ্রেসেও ওরকম একটা আর্থিক সাহায্য করা হবে। সরকারি বলেছে বজরং দলকে নিষিদ্ধ করা হবে, বজরং দলকে নিষিদ্ধ করা হবে, পিএফআই, এই যে বিভিন্ন ইসলামিক সংগঠন বা নিষিদ্ধ সংগঠন যেগুলো রয়েছে তাদেরকে পুরোপুরিভাবে ব্যান করে দেওয়া হবে। সরকারি বাসে মহিলাদের ফ্রিতে যাতায়াতের ব্যবস্থাও করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এইবার যদি আমি সেখানে দেখি যে কংগ্রেস যে এই প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তা পূরণ করতে কিন্তু সরকারি ডেটা বলছে 50,000 কোটি টাকা প্রয়োজন। তার মধ্যে সিদ্দারামাইয়া সরকার ক্ষমতায় এসে কিছু কিছু প্রতিশ্রুতি পূরণ করেছে, যেরকম এই সরকারি ভাতা, মহিলাদের জন্য ভাতা চালু করা, বা সরকারি বাসে মহিলাদের ফ্রিতে যাতায়াত করার ব্যবস্থা, 200 ইউনিট অবধি বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থাটাও চালু করা হয়েছে। 10 কেজি চাল দিতে পারেনি, 5 কেজি করে চাল দেওয়া হচ্ছে, তার সঙ্গে 170 টাকা দেওয়া হচ্ছে। খাতায় কলমে বিজেপি, কংগ্রেস, সিপিএম যে দলগুলো আছে তারা তার ম্যানিফেস্টোে প্রতিশ্রুতি অবশ্যই রাখছে, কিন্তু প্রতিশ্রুতি পূরণ করতে কি করবে, কতটা কি করতে হবে সেটাও আমরা দেখব, কিন্তু মানুষ কিভাবে মানে এটাকে দেখে বোঝে সেটা তো আমরা বুঝতে পারবো 4 জুন। হ্যাঁ, লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হবে সেদিনকে, তখনই বোঝা যাবে যে কে প্রতিশ্রুতি পূরণ করার সুযোগটা পাবে। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করুন। আর একটা কথা হচ্ছে যে এই প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে আপনাদের কি মত সেটাও আপনারা নিচের কমেন্ট বক্সে জানান। Brought to you by V-Guard.